হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব, বা বলতে পারেন আমি রিভাইজ করব। আজকে 19শে ফেব্রুয়ারি, বেসিক্যালি আজকের দিনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজ ছত্রপতি শিবাজি মহারাজের জন্মতিথি। তো সেই উপলক্ষে আমি হিস্ট্রির যে মারাঠা পোর্শনটা রয়েছে, অর্থাৎ যেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে মারাঠা যে শক্তি আছে ডেকানে, সেটা উত্থান ঘটেছিল, তো সেই পিরিয়ডটার আমি আলোচনা করব। তার উপর বিশেষ করে আমি অ্যাকচুয়ালি শিবাজি এবং তার পরবর্তী কিছু ইম্পর্ট্যান্ট সাকসেসার যারা ছিল, অর্থাৎ সম্ভাজি মহারাজ এবং শাহু, এই 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 জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। ঠিক আছে, তো এইভাবে আমি প্রিপারেশনটা করেছি। এটা দেখুন আমার বই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি পুরো মারাঠা সেটা আমি প্রিপেয়ার করেছি। এখানে আপনাদের পেশোয়া রয়েছে, তারপর মারাঠাদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম রয়েছে, ঠিক আছে। তো শুরু করি কিভাবে কি রয়েছে সমস্তটা বলছি। আপনারা নিজেদের মতোই কিন্তু এটা থাকুন আমার সঙ্গে এবং দেখুন পুরো জিনিসটা। তো অ্যাকচুয়ালি মুঘল ডাইনাস্টির ছত্রছায়ার মধ্যে দাক্ষিণাত্যে আপনাদের যে শক্তিগুলো উত্থান ঘটেছিল, তার মধ্যে হলো এই একটা আপনাদের মারাঠা শক্তি। এই মারাঠা শক্তি অ্যাকচুয়ালি উত্থান ঘটেছিল 16 এবং 17 দশকে। সেই 16 অ্যান্ড 17 সেঞ্চুরিতে তাদের কিন্তু এই উত্থানটা ঘটেছিল, ঠিক আছে। আর এরা অ্যাকচুয়ালি যে অঞ্চলটা থাকতো, এই দাক্ষিণাত্যে যে অঞ্চলটা, সেটা কিন্তু আপনাদের জঙ্গল এবং পার্বত্যময় অঞ্চল। তো সেখানে কিন্তু তারা এই গরিলা যে ট্যাকটিক্স আছে রয়েছে, তো এগুলোতে তারা কিন্তু খুবই পারদর্শী ছিল। তো এই মারাঠা অ্যাকচুয়ালি দাক্ষিণাত্যের যখন যে পোর্শনটা আপনাদের আছে, সেখানে 5টা ভাগে ভাগ করা যাচ্ছে। আমি আপনাদের একটা ম্যাপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, যেভাবে আমার রেডি করা আছে। তো এটা হচ্ছে এই সাইডটা আপনার ধরুন পুরো মুঘল রয়েছে, এগুলো পুরো বাংলা, বিহার, উড়িষ্যা যা আছে এগুলো সব মুঘল শাসনের আন্ডারে রয়েছে। এবং এই যে পোর্শনটা, এই পোর্শনটা আপনাদের কিন্তু মারাঠা শক্তি। এই সময় এই ডেকান সুলতানেট এটা 5টা ভাগে ভাগ ছিল, ঠিক আছে। এক আহমেদনগর, যেখানে শাসন করতো মালিক নিজাম শাহ। এক বিজাপুর, যেখানে শাসন করতো আদিল শাহ। বিদার, যেখানে কাসিম বারিদ। বেরার, যেখানে শাসন করতো ফতুল্লাহ ইমাদুল মুল্ক। আর গোলকুন্ডা, যেখানে কুতুবুল মুল্ক, ঠিক আছে। তো এই যে আপনাদের 5টা পোর্শন ছিল, এই 5টা পোর্শনের মধ্যেই মারাঠারা তারা এখানে এই অঞ্চলটার মধ্যেই কিন্তু তারা থাকতো। সেখানে মনসবদার বা জায়গির সেই হিসেবে তারা কিন্তু এখানে কাজ করত। এইবার এই যে আপনাদের 5টা আপনাদের পোর্শন রয়েছে, এখানের মধ্যেই অনেকগুলো আপনাদের কিন্তু বংশ রয়েছে। সেই বংশগুলোর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট বংশ হলো এই ভোঁসলে ডাইনেস্টি। এই ভোঁসলে বংশের মধ্যেই একজন ইম্পর্ট্যান্ট রাজা, সেই ইম্পর্ট্যান্ট রাজা হলো শাহাজি ভোঁসলে, ঠিক আছে। যিনি এই আহমেদনগরে, আপনাদের এই ম্যাপটা দেখাচ্ছি, যিনি এই আহমেদনগরে মনসবদার হিসেবে কাজ করতেন, ঠিক আছে। তো সেখান থেকে এবার কখনো কখনো তিনি মুঘলদের সঙ্গে কম্প্রোমাইজ করতেন, কখনো বিজাপুরের সঙ্গে কম্প্রোমাইজ করতেন। সেইভাবে তিনি ট্যাকটিক্সটা এভাবে সামলাতেন। পরবর্তীকালে আমি ওনার ব্যাপারটা আমি যদি বলি, এই শাহাজি মহারাজের ক্ষেত্রে, ভোঁসলের ক্ষেত্রে, অর্থাৎ যিনি শিবাজি মহারাজের বাবা, তো তার ক্ষেত্রে যদি আমি বলি, তো শাহাজি ভোঁসলে তিনি আহমেদনগরে যখন শাসন করতেন মনসবদার হিসেবে, তখন মুঘল শক্তি তার উপর অ্যাটাক করেছিল। সেই সময় তিনি বিজাপুরকে চলে আসতে বাধ্য হয়, বিজাপুরে, ঠিক আছে। এবার ব্যাপার হলো, তিনি পুনেতে জাগির সংগ্রহ করতে পারলেও তিনি এই পুনেতে গিয়ে কিন্তু সেখানে থাকতে পারতো না। তো সেজন্য তিনি বিজাপুরে থাকতেন এবং পুনেতে সেখানে জাগির সংগ্রহ করার জন্য তিনি তার স্ত্রী এবং তার পুত্র শিবাজির উপর সেই শাসনভারটা দিয়েছিলেন। এবার শাহাজি ভোঁসলে অর্থাৎ শিবাজির বাবা, তার স্ত্রীর নাম হচ্ছে জিজাবাই, ঠিক আছে। শাহাজি ভোঁসলে
এই পুনের যে মনসবদার সেটা শিবাজি এবং জিজাবাই তাদের মধ্যে কিন্তু এটা দিয়েছিল। এইভাবে কিন্তু শিবাজিকে এই পলিটিক্সের মধ্যে তার বাবা এভাবে ঢুকিয়েছিল। এবার ব্যাপারটা হলো তারা অ্যাকচুয়ালি মারাঠারা তারা এই সমস্ত যুদ্ধ কার্যকলাপ অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলোতে তারা শক্তিশালী ছিল, শুধুমাত্র তাদের যে স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স সেগুলোর দরকার ছিল, এবং সেটা তাদেরকে প্রোভাইড করেছিল এই ভক্তি আন্দোলনের যে সমস্ত নেতারা ছিল বা লিডাররা ছিল তারা। যেমন এখানে তুকারাম, রামদাস, এদের কথা কিন্তু উল্লেখযোগ্য। এখানে আপনারা লাইনটা একটু ভালোভাবে পড়ুন যে spread the Bhakti movement in Maharashtra under the influence of spiritual leaders like Tukaram, Ramdas, fostered social unity, or political unity was conferred by Sahaji Bhosle and his son Shivaji। ঠিক আছে, এভাবে কিন্তু এই শক্তিটার উত্থান ঘটেছিল। এবার আমরা পড়ব শিবাজির ব্যাপারে। ঠিক আছে, এবার পড়ব শিবাজির ব্যাপারে। তো শিবাজি মহারাজ তিনি এই মারাঠা শক্তির যে আপনাদের ডাইনেস্টি রয়েছে তার মধ্যে সে প্রবেশ করল। শিবাজিকে প্রোটেক্টর অফ হিন্দু ফেথ হিসেবে বলা হতো বা হিন্দুত্ব ধর্মধারক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন WBCS 2018 পড়েছিল। আর শিবাজি মহারাজ যিনি ভোঁসলে ডাইনেস্টি থেকে বিলং করতেন, এবং তার জন্ম যেটা হয়েছিল সেটা 1630 19 ফেব্রুয়ারি পুনাতে হয়েছিল, এবং এখানে শিবনেরি ফোর্ট বলে একটা ফোর্ট সেখানে ছিল, তো সেই ফোর্টটাই ছিল তার বার্থ প্লেস। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই ডিটেল সম্বন্ধে, যে তিনি বিলং টু ভোঁসলে ক্ল্যান হলো মারাঠাস। ফাদার শাহাজি ভোঁসলে, দেখুন তিনি কী ছিলেন, তিনি মিলিটারি কমান্ডার আন্ডার দ্য নিজাম শাহ, রুলার অফ আহমেদনগর। আমি আগেই বলেছি যে আহমেদনগরের যিনি রুলার তিনি ছিলেন নিজাম শাহ, মালিক নিজাম শাহ। ঠিক আছে, তো তার আন্ডারে তিনি কমান্ডার হিসেবে কাজ করতেন। কিন্তু আফটার দ্য ফল অফ আহমেদনগর, অর্থাৎ যখন বললাম যে মুঘলরা আহমেদনগর অ্যাটাক করছে, তখন হি হ্যাড ট্রান্সফার্ড হিজ সার্ভিস টু বিজাপুর, তিনি বিজাপুরে চলে এলেন। এবার শিবাজির মা, তার নাম হচ্ছে জিজাবাই, আর তার নাম শিবা হয়েছে আফটার দ্য লোকাল গডেস শিবাই। ঠিক আছে, এইবার তার কিছু ইন্সপিরেশন সম্বন্ধে আমি যদি বলি, তার আইডিয়াল অর্থাৎ শিবাজির আইডিয়াল হচ্ছে তুকারাম, তার রিলিজিয়াস টিচার হচ্ছে রামদাস, তার টিচার হচ্ছে দাদাজি কোনদেব বা কোন্দাদেব। ঠিক আছে, অ্যাকচুয়ালি যার আন্ডারে তিনি ছোটোবেলাটায় সমস্ত কাজকর্ম করেছেন তিনি হচ্ছে দাদাজি কোনদেব। আচ্ছা, এগুলো তো বললাম, গুরু রামদাস যিনি হচ্ছে রিলিজিয়াস টিচার, আর তুকারাম যিনি হচ্ছে আইডিয়াল। ঠিক আছে, বা আইডল। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে একটা আপনাদের ফোর্টের কথা আসে, যেটা হচ্ছে আপনাদের তোরনা ফোর্ট। তোরনা, এই তোরনা ফোর্ট হচ্ছে ফার্স্ট ফোর্ট ক্যাপচার বাই শিবাজি অ্যাট দ্য এজ অফ 16, মাত্র 16 বছর বয়সে 1646 সালে বিজাপুরের যে রুলার তার কাছ থেকে তোরনা ফোর্টকে ক্যাপচার করেছিল শিবাজি। হি অলসো রেইডেড পর্তুগিজ সেটেলমেন্ট দামন, তিনি পর্তুগিজ যে সেটেলমেন্ট দামনকেও কিন্তু অ্যাটাক করেছিলেন। এইবার ইম্পর্টেন্ট আপনাদের একটা যুদ্ধ আছে, যেটা হচ্ছে প্রতাপগড়ের যুদ্ধ 1659। এটা কার সঙ্গে হয়েছিল? আফজল খাঁ, যিনি হচ্ছে আদিল শাহ বিজাপুরের রিপ্রেজেন্ট করেছিল, এবং শিবাজির সঙ্গে। ঠিক আছে, তো এই যুদ্ধে কি হয়েছিল? এই যুদ্ধে শিবাজি তার বিখ্যাত যে টাইগার ক্লজ রয়েছে সেই টাইগার ক্লজ দিয়ে আফজল খাঁকে হত্যা করেছিল। এই জন্যই এই ব্যাটেল অফ প্রতাপগড় হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট যেটা ব্যাটেল অফ কোলহাপুর, এই কোলহাপুর আবার আদিল শাহ অফ বিজাপুর তিনি কিন্তু আবার রুস্তেজামনকে তিনি আবার পাঠিয়েছিল শিবাজির সঙ্গে যুদ্ধ করার জন্য। ঠিক আছে, তো এই যুদ্ধেও কিন্তু দ্য ভিক্টরি অফ শিবাজি, এবং এই যুদ্ধে শিবাজি যোগ হয়, এবং এই ভিক্টরিটা ঔরঙ্গজেব অর্থাৎ সমকালীন যিনি মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব, তাকে এটা আতঙ্কিত করে। ঠিক আছে, অর্থাৎ মুঘলরা চাইছে সবসময় সাউথের দিকে তাদের প্রভাব বিস্তার করতে, কিন্তু সেই প্রভাব বিস্তারটা করতে পারছে না, সেখানে বাধা দিচ্ছে কে? শিবাজি। ঠিক আছে, এইবার নেক্সট চলে যাই, এই যে এরপর মুঘলদের সঙ্গে অ্যাটাকের ব্যাপার চলে আসছে।
তো 1660 খ্রিস্টাব্দে কী করছে ঔরঙ্গজেব, তিনি মোগল গভর্নর হিসেবে শাইস্তা খানকে পাঠায় শিবাজির কাছে, ঠিক আছে। এবং বলেছে কি শিবাজি সাফার্ড এ ডিফিট অ্যাট দ্য হ্যান্ডস অফ মোগল ফোর্সেস অ্যান্ড লস্ট পুনা, ঠিক আছে। বিশাল বাহিনী নিয়ে ঔরঙ্গজেব শাইস্তা খানকে পাঠায় দাক্ষিণাত্যের গভর্নর হিসেবে এবং শিবাজিকে অ্যাটাক করার জন্য। সেই যুদ্ধে শিবাজি হেরে যায় এবং পুনা তার হাত থেকে কিন্তু চলে যায়। কিন্তু এই যে যুদ্ধটা সেটা 1663 থেকে 1663 পর্যন্ত কিন্তু চলতে থাকে, মানে 1660 থেকে 1663 পর্যন্ত চলতে থাকে। এবং 1663 সালে, ঠিক আছে, একটা ডিয়ারিং অ্যাটাক করে এবং এই শাইস্তা খানের তার আঙুল কেটে দিয়ে ছুরি দিয়ে সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, ঠিক আছে। এবং এটা দেখে ঔরঙ্গজেব খুবই লজ্জিত হয় এবং শাইস্তা খানকে তিনি পানিশমেন্ট হিসেবে তিনি বেঙ্গলে পাঠিয়ে দেয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম আমাদের যেটা মনে রাখতে হবে প্রতাপগড়ের যুদ্ধ, যেটা হচ্ছে 1659 খ্রিস্টাব্দে। সেই 1659 খ্রিস্টাব্দে আফজাল খাঁকে তিনি তার বিখ্যাত টাইগার ক্লজ দিয়ে তিনি হত্যা করে। তারপর ব্যাটেল অফ কোলহাপুর, আবার আদিল শাহ বিজাপুরে তিনি পাঠিয়েছিলেন রুস্তেজামনকে, সেখানেও তিনি হারিয়ে দেন এবং এটা কিন্তু ঔরঙ্গজেবের কাছে ভীতির কারণ হয়। তো সেই সময় ঔরঙ্গজেব 1660 সালে আবার শাইস্তা খানকে পাঠায় এবং এই যুদ্ধটা কিন্তু 1663 পর্যন্ত চলতে থাকে। এবং এখানে হঠাৎ একদিন তিনি কি করেন, তিনি অ্যাটাক করেন এবং এই শাইস্তা খানের তাকে আঙুল কেটে দিয়ে সেখান থেকে তিনি চলে যান, ঠিক আছে। এবং এটা লজ্জায় ঔরঙ্গজেব শাইস্তা খানকে বেঙ্গলে পানিশমেন্ট হিসেবে তিনি তাকে পাঠিয়ে দেন। আচ্ছা, তারপরে 1664-তে শিবাজি স্যাক দ্য রিচ পোর্ট সুরাট। এই যে সুরাট একটা বন্দর, যেটা সেই সময় মুঘল তাদের যে ট্রেডিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা এই পোর্ট ছিল। তো সেই পোর্টটাকে 1664 সালে শিবাজি কিন্তু তার নিজের দখলে নিয়ে নেয়, ঠিক আছে। তো এরপর ঔরঙ্গজেব আবার রাজা জয়সিং অফ আম্বার এবং দিলের খান তাদেরকে কিন্তু পাঠায় এই মারাঠা পাওয়ারকে ধ্বংস করার জন্য। তো ঔরঙ্গজেব এরপর কাকে পাঠায়, রাজা জয়সিং অফ আম্বার অ্যান্ড দিলের খান, তাদেরকে কিন্তু এই মারাঠা পাওয়ারকে ধ্বংস করার জন্য পাঠায়। এবার নেক্সট চলে যাই। তারপর নেক্সট কি হলো, এবং বিশাল বাহিনী নিয়ে এসে তারা পুরন্দরের ফোর্টকে কিন্তু, অর্থাৎ এই পুরন্দরের ফোর্ট যেটা এই শিবাজির আন্ডারে আছে। অ্যাকচুয়ালি শিবাজি যত আপনাদের ওয়েস্টার্ন ঘাটের এবং কোঙ্কণ উপকূলে যত ফোর্ট ছিল এবং ওই মালওয়া অঞ্চলের দাক্ষিণাত্য অঞ্চলের যত ফোর্ট ছিল, সেই সব ফোর্টগুলোকেই কিন্তু শিবাজি মানে তার আন্ডারে রেখেছিল। তো এখানে তাহলে কি হলো যে আম্বার খান আর দিলের খান, যেটা বললাম এই রাজা জয়সিং অফ আম্বার অ্যান্ড দিলের খান, তারা অ্যাটাক করছে শিবাজিকে এবং অ্যাটাক করার পর তারা কি করছে, এই পুরন্দরের ফোর্টকে তারা দখল করে নিচ্ছে। এবং একটা ট্রিটি হচ্ছে শিবাজির সঙ্গে, সেটা হচ্ছে ট্রিটি অফ পুরন্দর, সেটা হচ্ছে 1665 সালে। এই ট্রিটি অনুসারে যেটা বলা হচ্ছে, শিবাজি ওয়াজ আস্কড টু সারেন্ডার 23rd ফোর্ট টু দ্য মুঘল আউট অফ 35 ফোর্ট। অর্থাৎ সেই সময় শিবাজির আন্ডারে 35টা ফোর্ট ছিল, দুর্গ ছিল। তো সেখানে শিবাজিকে বলা হচ্ছে এই পুরন্দরের ট্রিটির মাধ্যমে যে তার 35টা ফোর্টের মধ্যে 23টা ফোর্ট কিন্তু মুঘলকে দিয়ে দিতে হবে এবং বাকি যে 12টা ফোর্ট থাকছে সেই ফোর্টগুলো শিবাজির কাছেই থাকছে, কিন্তু তার কন্ডিশন কি থাকবে না, তিনি মোগল এম্পায়ারের প্রতি তিনি লয়াল থাকবে, ঠিক আছে এইটা। তো এর মিডিলে আরও একটা কেস হয়েছে। 1665 সালে শিবাজি আগ্রাতে ভিজিট করে তার ছেলের সঙ্গে, কিন্তু সেখানে কিন্তু ঔরঙ্গজেব তাদেরকে অপমান করে এবং তাদেরকে একটা ঘরে বন্দি করে রাখে। কিন্তু শিবাজি সেখান থেকে এসকেপ হয়ে যায় এবং তার ছেলেকে নিয়ে সেখান থেকে তিনি পালিয়ে যায়। তো এই জন্য ঔরঙ্গজেব তাকে রাজা উপাধি দিয়েছিল এবং জাগির অফ বেরার হিসেবে কিন্তু ঔরঙ্গজেব গেভ হিম দ্য টাইটেল অফ রাজা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে শিবাজিকে কে রাজা টাইটেল দিয়েছিল, কোন মুঘল সম্রাট, সেটা হচ্ছে আমাদের ঔরঙ্গজেব। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই তার করোনেশন সম্বন্ধে, অর্থাৎ শিবাজি মহারাজ কবে তার রাজ্যাভিষেক হয়, ঠিক আছে এই জায়গাটা। এবার কি হচ্ছে, তাহলে এখানে হয়ে গেল 1965 সাল, ঠিক আছে। তো এরপর 1967 থেকে 69 এই যে 2 বছর
সেই 2 বছর কিন্তু তিনি খুবই একটা লো প্রোফাইলে তিনি থাকতেন, এবং সেই সময় তিনি কিন্তু আর্মি গঠনে কিন্তু আরও জোর দিয়েছিলেন। তো সেই আর্মি নিয়ে তিনি 1670 সালে তার যে সমস্ত যে ফোর্টগুলো তিনি হারিয়েছিলেন, এই যে এখানে যে বললাম আপনার 23টা ফোর্ট ওখান থেকে নিয়েছিল, তো সেই সব যে হারানো ফোর্ট সেগুলোকে তিনি দখল করেছিল, এবং আবার পুনরায় তিনি সুরাট যে বন্দর সেটাকে আবার তিনি স্যাক্ট করেছিল। ঠিক আছে, এবার একটা যুদ্ধ হবে 1672-এ, যেটা হচ্ছে মুঘলদের সঙ্গে, যেটা হচ্ছে ব্যাটেল অফ সালহার। সেই ব্যাটেল অফ সালহারে তিনি মুঘলদের পরাজিত করে এবং তিনি নিজেকে রায়গড় ফোর্টে মহারাজ ছত্রপতি মহারাজ হিসেবে তিনি তার রাজ্যাভিষেক হয় 6 জুন 1674। খুবই ইম্পর্টেন্ট, 6 জুন 1674 রায়গড় ফোর্টে ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক হয়। ঠিক আছে, পরবর্তীকালে তিনি মারা যান কত 1680 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাজ্যাভিষেকের পরের আর 6 বছর মাত্র শাসন করেছিল, এবং তারপর 53 বছর বয়সে তিনি সেখানে মারা যান। তারপরে এইবার ছত্রপতি শিবাজী মহারাজের 2টো ছেলে ছিল। প্রথম ছেলে সেটা যে হচ্ছে সম্ভাজি, এবং দ্বিতীয় ছেলে সে হচ্ছে রাজারাম। ঠিক আছে, প্রথম ছেলে যিনি হচ্ছে সম্ভাজি এবং দ্বিতীয় ছেলে সে হচ্ছে রাজারাম। এবার সম্ভাজিকে কিন্তু কেউ মারাঠারা সাপোর্ট করতো না যে সে সিংহাসনে বসুক, কিন্তু সে যেহেতু বড় ছিল তাই সম্ভাজি সে সিংহাসনে বসেছিল। এই সম্ভাজিকে মুঘলরা হত্যা করে এবং তার যে বিধবা স্ত্রী জেসুবাই এবং তার পুত্র শাহু তাদেরকে কিন্তু তারা বন্দি করে দেয়। অর্থাৎ তার বড় ছেলে সম্ভাজি তিনি সিংহাসনে বসছিলেন, তাকে মুঘলরা হত্যা করে এবং রায়গড় ফোর্ট দখল করে নেয়, এবং সম্ভাজির যে বিধবা স্ত্রী জেসুবাই এবং তার পুত্র শাহুকে তারা বন্দি করে দেয়। ঠিক আছে, তো এরপর তাহলে কে পড়ে থাকলো? তাহলে পড়ে থাকলো তার ছোট ছেলে অর্থাৎ রাজারাম। এবার রাজারাম কিন্তু সিংহাসনে বসেছিল, কিন্তু সে কখনো নিজেকে রাজা হিসেবে ক্লেম করেনি। ঠিক আছে, নেভার স্যাট অন দ্য থ্রোন অ্যাজ হি ক্লেমড, যেহেতু সে শাসন করছে রুলিং অন বিহাফ অফ শাহু। অর্থাৎ সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যে বড় ছেলে সে চেয়ারে বসবে, সিংহাসনে বসবে, তারপর তার ছেলে বসবে অর্থাৎ এখানে সম্ভাজি, তারপর বসবে তার ছেলে অর্থাৎ শাহু। ঠিক আছে, তো এখানে রাজারাম কি করছে বলছে যে সে কখনো চেয়ারে বসেনি, সে এই শাহুর বিহাফে তিনি সিংহাসনে বসেছেন। ঠিক আছে, 1700 সালে সে মারা যায় এবং তার যে বিধবা স্ত্রী তারাবাই এবং তার যে ছেলে শিবাজি 2, ঠিক আছে, তারা পড়ে থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে কে পড়ে থাকলো? এখানে রাজারামের বিধবা স্ত্রী তারাবাই এবং তার ছেলে শিবাজি, আর এই পাশে সম্ভাজির বিধবা স্ত্রী জেসুবাই এবং তার পুত্র শাহু তারা পড়ে থাকলো। এদেরকে মুঘলরা অ্যাটাক করে রেখেছে এবং এরা কিন্তু তখন চেয়ারে রয়েছে, সিংহাসনে রয়েছে। এইবার ব্যাপার হচ্ছে মুঘলরা এই মারাঠাদের মধ্যে বিভেদ ঘটানোর জন্য সেই সময় জুলফিকার খান সে শাহুকে রিলিজ করে দেয়। তাহলে শাহু রিলিজ করলে কী হবে? সে সিংহাসনে বসতে চাইবে। তার মানে তারাবাই এবং শিবাজি 2 এদের সঙ্গে শাহু এবং জেসুবাই এদের মধ্যে একটা কনফ্লিক্ট হবে, তো সেটাই হয়েছে। ঠিক আছে, তো সেই সময় তাদের সাহায্য করবে কে? এই বালাজি বিশ্বনাথ। অর্থাৎ সেই সময় মারাঠাদের একটা শক্তি ছিল যেটা হচ্ছে পেশোয়া, যেটা প্রাইম মিনিস্টারের সমতুল্য। সেই পেশোয়া বালাজি বিশ্বনাথের সহায়তায় 1707 খ্রিস্টাব্দে শাহু ডিফিট তারাবাই, অর্থাৎ এই তারাবাই এবং শিবাজি 2 এদেরকে পরাজিত করে এবং এই ব্যাটেল অফ খেদে, এবং কি করছে? শাহুকে সিংহাসনে বসায়। তো এরপর শাহু শাসনে আসবে, এই যে শাহু শাসনে এসছে। ঠিক আছে, এই যে শাহু শাসনে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো 1719 সালে শাহু আন্ডার দ্য অ্যাডভাইস অফ পেশোয়া বালাজি বিশ্বনাথ অ্যাসিস্টেড দ্য সৈয়দ ব্রাদার্স ইন দ্য এক্সিকিউশন অফ ফারুকসিয়ার অ্যান্ড গট হিজ মাদার রিলিজ। এবং শাহু কী করছে? তার মাকে মুক্তি করার জন্য তিনি সৈয়দ ব্রাদার্সদের সহায়তা করে এবং ফারুকসিয়ারকে তিনি হত্যা করেছিলেন।
এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবং এরপর পরপর পুরো জিনিস চলতে থাকবে, ঠিক আছে। তারপর পেশোয়া সম্বন্ধে জানতে হবে, আমরা এখন পেশোয়া সম্বন্ধে এখানে জানবো না। আর মুঘলদের আর একটু ডিটেলসে একটু অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে একটু দেখে নেই। মুঘলদের আরেকটা অ্যাডমিনিস্ট্রেশনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো, সেটা হচ্ছে শিবাজির অ্যাডমিনিস্ট্রেশনে, সেটা হচ্ছে অষ্টপ্রধান। শিবাজির যে কাউন্সিল অফ মিনিস্টার ছিল সেখানে কিন্তু অষ্টপ্রধান ছিল। সেই অষ্টপ্রধানদের কিন্তু বিভিন্ন কাজ ছিল, যেমন এখানে রয়েছে দেখুন, এখানে 8টা আপনাদের রয়েছে। যেমন পেশোয়া অ্যাকচুয়ালি তারা প্রাইম মিনিস্টারের সমতুল্য। আচ্ছা, সারি নবাব বা সেনাপতি, তিনি হচ্ছে মিলিটারি কমান্ডার। অমাত্যা, যিনি হচ্ছে অ্যাকাউন্টেন্ট জেনারেল। ওয়াকনাবিস, যিনি হচ্ছে ইন্টেলিজেন্স অ্যান্ড পুলিশ, ঠিক আছে। তো এইভাবে বাকিগুলো রয়েছে। ন্যায়াধীশ, জাস্টিস। পণ্ডিত রাও, যেটা হচ্ছে চ্যারিটিজের ক্ষেত্রে। এইভাবে পুরো থাকবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে শিবাজির সময় যে রেভিনিউ অফিসিয়াল, তাদেরকে কারকুনস বলা হতো। এবং সেই সময় দুটো আপনাদের কর নেওয়া হতো, একটা হচ্ছে চৌথ এবং একটা হচ্ছে স্বদেশমুখী। চৌথটা হচ্ছে 1/4, আপনার 4-এর সঙ্গে এটা মিলাতে পারেন, 1/4 অফ দ্য ল্যান্ড রেভিনিউ পেড টু মারাঠাস ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য মারাঠা রেডস। আর স্বদেশমুখী হচ্ছে অ্যাডিশনাল লেভি অফ 10%, এটা 10% অন দোজ ল্যান্ডস অন হুইচ দ্য মারাঠাস ক্লেম হেরিডিটারি রাইট, ঠিক আছে। এই যে দুটো আপনাদের এখানে কর দিতে হতো। তো এইভাবে টোটাল মারাঠা এবং শিবাজি যে আপনাদের সাম্রাজ্যটা, সেই সাম্রাজ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম একটা ছোট ভিডিওর মাধ্যমে। আপনারা কীভাবে রিভাইজ করেন অবশ্যই আপনাদের জানাবেন, এবং আরও যদি কোনো ডিটেলস জেনে থাকেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান।